নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিনে নানা ধরনের কাহিনী আমি আপনাদের বলছি না যে ও নির্যাতিত পুরুষ, তাদের কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন, আপনাদেরকে আজকে যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের একটি ঘটনা বলবো। সেখানকার এক ব্যক্তি, আমি দেখুন, এটা যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি প্রত্যেকের কাছ থেকে সত্যি ঘটনাটা শুনি, তারা নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন বলে আমি কারোর নাম প্রকাশ করি না, কিন্তু যেটা ঘটছে সেই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং নিঃসন্দেহে আপনারা সে ছেলে পক্ষ হন আর মেয়ে পক্ষ হন, একটু সাবধান হবেন, কারণ বিয়ে করি আমরা সংসার করবার জন্য, সেই সংসারটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, এটাই কথা। বিষয়টা হচ্ছে, আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের এক পুরুষের ঘটনা, এক নির্যাতিত পুরুষের ঘটনা। কি হলো? সেই নির্যাতিত পুরুষ, তিনি 2010 নাগাদ তিনি বিয়ে করলেন, দেখে শুনে বিয়ে করলেন এবং শাস্ত্রীয় মতে, হিন্দু মতে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর কি হলো? বিয়ে করার পর, অর্থাৎ মেয়ের বাড়ি কিন্তু জেনে শুনে, মেয়ের বাড়ি বর্ধমানে, সেখানে তারা জেনে শুনে বিয়ে দিয়েছিল যে ছেলেটির একটি ইলেকট্রিকের দোকান রয়েছে, ইলেকট্রিক স্পেয়ার পার্টসের দোকান রয়েছে, ইলেকট্রিসিটির বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, সেই দেখে তারা বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই সেই মেয়েটির বিভিন্ন ধরনের ওজোর আপত্তি শুরু হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন দাবি দেওয়া শুরু হয়। সেই দাবি দেওয়াটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে দেখা যায় যে স্বামী ঠিক মতো দিতে পারছেন না। আর স্বামী যখন দিতে পারছেন না, তখন কিন্তু রীতিমতো দুজনদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মহিলা তার বাড়িতে চলে যায় এবং 2012 সালে বর্ধমানে মহিলা তার স্বামীর এগেন্সে 498 কেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেস করেন। 1 মাস জেল খেটেছিলেন, বুঝলেন? স্বামী 1 মাস জেল খেটেছিলেন। জেল খাটার পর তিনি যখন বাড়িতে আসেন, তারপর তার নামে মেনটেনেন্স চালু হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, ওই যে 498 করেছিল, বাড়ি থেকে গৃহবধূ চলে গেলেন, নিজের ইচ্ছায় চলে গেলেন, বলে যে অন্যজনের সঙ্গে নাকি কোনো একটা সম্পর্ক ছিল, তার জন্য চলে গেছে, যদি এগুলো শোনা। যাই হোক, তারপর গৃহবধূ তো চলে গেলেন। চলে যাওয়ার পর এই গৃহবধূ মেনটেনেন্স মামলা করলেন, কিন্তু অন্যদিকে 498 কেসটা যেটা হয়েছিল সেটাতে গৃহবধূ হেরে গেলেন। মজাটা শুনুন, গৃহবধূ 498 কেসে হেরে গেলেন। হেরে যাওয়ার পর যেহেতু স্বামীটি অতীব ভদ্রলোক, তিনি অপর পক্ষের কথা শুনলেন। অর্থাৎ যেহেতু গৃহবধূ হেরে গেছেন, তার সেই পক্ষ বলল যে আমরা সংসার করতে চাই। অর্থাৎ সংসার শুরু হলো, মানে ছেলেটি আবার বলল ঠিক আছে, স্ত্রী যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, ফিরে আসবেন, সেহেতু সংসার হবে। সংসার করবার জন্য গৃহবধূকে আবার ফিরিয়ে আনলেন তার স্বামী। ফিরিয়ে আনলেন, ফিরিয়ে আনার পর আবার ওই গৃহবধূ কিছুদিন বাদে অভিযোগ দায়ের করলেন। ব্যাস, আবার টানাটানি টানাটানি শুরু হলো। এবার আবার কোর্টে যখন মামলা উঠলো, গৃহবধূ বলল না না, আমার ভুল হয়ে গেছে, আমি সংসার করব। আবার সংসার শুরু। আবার কিছুদিন পরে থানায় গিয়ে বিভিন্নভাবে অভিযোগ করা, বিভিন্ন সময় অভিযোগ করা, এবং সেই গৃহবধূ নাকি বলতে লাগলেন যে আমি এই বাড়িতেই থাকবো, তোমাদের নামে মামলা করব এবং আমি তোমাদেরকে দেখে ছাড়ব। পক্ষান্তরে স্বামী বাবাজি জানতে পারলেন, তার বৃদ্ধ বাবা মা রয়েছেন, তারা জানতে পারলেন, কি জানতে পারলেন, যে ওই মহিলা এবং তার বাপের বাড়ি ছেলেটির যত সম্পত্তি আছে সেগুলোকে দখল করবে, এমনভাবে অত্যাচার করবে যাতে একটা সময় সে আত্মহত্যা করে। ঠিক সেই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। শেষে ছেলেটি কোনো একজন সহৃদয় উচ্চ পদাধিকারী পুলিশ অফিসারের কথা শোনেন এবং তার দ্বারস্থ হন। হওয়ার পর কোনো একটা অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের পর মেয়েটি চম্পট, মেয়েটি হুগলি শ্রীরামপুর, তাদের ওই গৃহবধূ হুগলি শ্রীরামপুর থেকে চম্পট দিয়েছে। এখন সে
বর্ধমান কোর্টে মামলা করছে, এবং সে যে মামলা করছে আবার নতুন নতুন করে মামলা করছে, যত মামলা হারছে তত মামলা করছে। আচ্ছা, এটা ভাবুন তো, একটা পুরুষ কি দোষ করেছে? ওই মহিলার বাবা মা তারা যদি ভাবেন যে মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি দখল নেবেন এবং মেয়ের মাথায় ভালো করে বুঝিয়ে রাখবেন, এইরকম বোকা কেউ নেই, বুঝলেন? আসলে এক সময় এমন ঘটনা ঘটেছে নারীবাদী আন্দোলনে, সে নারীবাদী আন্দোলনটা হয়ে গেছে এমন নারী প্রভাব আন্দোলন, মানে বিষয় শুরু হয়েছে এখানে। এই পরিবারটি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায়। ভাবুন, লোকটি একটি বেসরকারি চাকরি করেন, স্বামী একটা বেসরকারি চাকরি করেন, মাস গেলে বেশ কিছু টাকা তাকে কিন্তু দিতে হয়, অর্থাৎ তাকে দিতে হয় হচ্ছে মেনটেন্যান্স হিসাবে। কেন দেবে? তার স্ত্রী এমএ পাস করেছে, কেন দেবে তার স্ত্রীকে টাকা? এই যে ঘটনাগুলো ঘটছে, আদালতে তো জানা উচিত যে এই দেশে যেসব নাগরিক রয়েছে সেসব নাগরিকের প্রত্যেকেরই আইনের সমান অধিকার রয়েছে। শুধু মেয়েদের পরে সমস্ত কিছু হয়ে যাবে, গৃহবধূদের পরে সমস্ত কিছু হয়ে যাবে, আর অন্যদিকে এক প্রকারে মানুষেরা তারা মারা যাবে যে মহিলার গৃহবধূর যিনি শ্বশুর এবং শাশুড়ি, তাদের কি সুস্থভাবে বাঁচার অধিকার নেই? শুধু কি বাঁচার অধিকার রয়েছে শুধু গৃহবধূর বাবা মা ভাই বোন তাদের, যারা দিনের পর দিন বদমাশি করে তাদের? ছেলেটির বাবা মা, তাদের নামেও মামলা, স্বামীর এগেনস্টেও মামলা। এই মামলা যখন হয়, আপনারা ভালো করে জানেন আদালতে চক্কর খাটতে থাকলে সময় যেরকম নষ্ট, তেমনি কিন্তু টাকা নষ্ট। এগুলো সামলাবে কে? ভাবুন তো, এগুলো কে সামলাবে? এই সব কম্পেনসেট কে করবে? সম্ভোগ যদি কথাটা হয়ে থাকে, তাহলে সমভোগ হয়েছিল ছেলে এবং মেয়ে দুজনের দিক থেকে। বাজে কথা বলবো বাজে কথা? যদি মেয়ের সঙ্গে তার স্বামী, অর্থাৎ স্ত্রীর সঙ্গে তার স্বামী ঠিকমতো সেক্স না করতে পারে, তার পরদিন থেকে পটেন্সি ইম্পর্টেন্ট বলে চলে যায়, তাই না? বড় বড় আইন দেখান। এখানে একটি ছেলে, তিনিও মেয়েটির সঙ্গে অর্থাৎ গৃহবধূর সঙ্গে যখন সম্ভোগ করছেন, সমান দায়িত্ব দুজনের। কি ভাবছেন? আজকে শ্রীরামপুরের লোকটি যখন আমাকে সকালবেলা ফোনে বলছিলেন যে তার বেশিরভাগ তিনি প্রাইভেট চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, তার বেশিরভাগ চাকরি চলে গেছে এই মামলার জন্য। কারণ মামলা ডেটের পর ডেট, তিনি যখন ছুটি করেছেন, বেশি ছুটি করছেন, তখন তার চাকরিটা চলে গেছে। কে সামলাবে এটা? তার কাছ থেকে তো মেনটেনেন্স নিচ্ছে। যিনি মেনটেনেন্স নিচ্ছে বাড়িতে বসে বসে, তার লজ্জা করে না? যার কাছ থেকে নিচ্ছেন তিনি স্বামী বলেই তো নিচ্ছেন, তার কাছ থেকে যখন নিচ্ছেন তিনি কোথা থেকে দেবেন, তিনি কিভাবে বাঁচবেন, সেটা কি দেখবেন না? শুধু দাবি। আইনটা না একটু ভালো করে যদি আরেকটু নিখুঁতভাবে বিচার করে দেখা যায়, তাহলে বোধহয় খুব সুবিধা হবে। প্রচুর মানুষ ভুগছে, প্রতিটা মুহূর্তে ভুগছে। আপনারা সঙ্গে থাকুন, আমি সঙ্গ করেছি আপনাদের সঙ্গে।